আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আচ্ছা, আমরা গত ক্লাসে আমরা ঘনজ্যামিতিটা শেষ করেছি। তো আজকে আমরা আমাদের সিলেবাসে আমাদের জ্যামিতি আছে, আজকে আমরা জ্যামিতিটা নিয়ে আলোচনা করব। তো আমাদের জ্যামিতি হায়ার ম্যাথের জ্যামিতি হচ্ছে তৃতীয় অধ্যায় আছে। তৃতীয় অধ্যায় জ্যামিতির প্রথমেই আছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য, যেটা আমরা অষ্টম শ্রেণীতে সমাধান করে এসেছি। তো আর 2 নম্বর উপপাদ্যটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, এটাও আমরা অষ্টম শ্রেণীতে সম্পূর্ণ করেছি। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব উপপাদ্য 3। উপপাদ্য 3টা আলোচনা করব। তো উপপাদ্য 3 আলোচনা করার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ। এই লম্ব বিক্ষেপ সম্পর্কে ধারণা না থাকলে আমরা উপপাদ্য 3, 4, 5 এগুলো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আসো, আজকে প্রথমেই আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে প্রথমেই আমরা লম্ব বিক্ষেপ নিয়ে আলোচনা করব। লম্ব বিক্ষেপকে ইংরেজিতে বলা হয় অর্থোগোনাল প্রজেকশন। অর্থোগোনাল মানে লম্ব, আর প্রজেকশন মানে হচ্ছে কি অভিক্ষেপ। অথবা লম্ব বিক্ষেপ যেটা, সেটা হচ্ছে আমরা কোনো একটা বিন্দুর লম্ব বিক্ষেপ নির্ণয় করব, কোনো একটা রেখার লম্ব বিক্ষেপ নির্ণয় করব। সেক্ষেত্রে লম্ব বিক্ষেপকে যদি আমরা সহজভাবে বুঝতে যাই, সেক্ষেত্রে আমরা বলতে পারবো লম্ব বিক্ষেপ মানে হচ্ছে একটা কি ছায়া। কোনো একটা বিন্দুর ছায়া যেখানে পড়বে সেটাই হচ্ছে ওই বিন্দুর লম্ব বিক্ষেপ। কোনো একটা রেখার ছায়া যে বিন্দুতে যে অংশের মধ্যে পড়বে বা যে রেখার মধ্যে পড়বে সেটা হচ্ছে কি ওই রেখার ছায়া। তো এটা তো আমরা মৌখিকভাবে বললাম, এখন আমরা যদি চিত্রের মাধ্যমে দেখতে যাই তাহলে জিনিসটা কেমন হবে। দেখো, আমি প্রথমে এখানে বোর্ডে লিখেছি বিন্দুর অভিক্ষেপ। তাহলে একটা বিন্দুর অভিক্ষেপ কিরকম হবে? ধরো এটা একটা রেখা নিলাম এক্স ওয়াই, এখানে একটা পি বিন্দু আঁকলাম। এখন আমি যদি এই পি বিন্দুকে যদি আমি একটা লাইট দিই বা একদম অনেক রোদের মধ্যে, আমি যদি একটা অনেক রোদের মধ্যে আসলে বিন্দুটা চিন্তা করা যায় না, আমি বিন্দু জায়গায় একটা লোককে চিন্তা করতে পারি। এই বিন্দুটা যদি বিন্দুর মধ্যে যদি আমি একটা লাইট ফেলি, তাহলে দেখা যাবে যে বিন্দু বরাবর একটা ছায়া নিচে পড়ে যাবে। সেই ছায়াটাই হচ্ছে ওই বিন্দুর লম্ব বিক্ষেপ। তো যেহেতু লম্ব বলছে, তাহলে আমি ওই বিন্দু থেকে আমি একটু লম্ব আঁকবো। দ্যাট মিন্স পি এর লম্ব বিক্ষেপ পাবো পি প্রাইম বিন্দু। তাহলে এই পয়েন্টের ছায়াটা আমরা কোথায় পাবো? এই পয়েন্ট বরাবর যে লম্বটা আমরা ওই রেখার উপর আঁকবো বা যে তলের উপর আঁকবো, সেই তল বরাবর যে ছায়াটা পাবো সেটাই হবে এই পি বিন্দুর লম্ব বিক্ষেপ পি প্রাইম। আচ্ছা, এটা গেল তাহলে আমার বিন্দু। এখন আমি যদি রেখাংশের অভিক্ষেপের কথা চিন্তা করি, রেখাংশের অভিক্ষেপ কি হবে? ধরলাম আমি এখানে একটা এক্স ওয়াই রেখা, এই রেখার উপর আমি এই এবি রেখার লম্ব বিক্ষেপ যাচ্ছে। তাহলে এই এবি রেখার লম্ব বিক্ষেপটা কিভাবে পাবো? এই যে এই বিন্দু থেকে একটা লম্ব আঁকবো এক্স ওয়াই রেখার উপর, বি বিন্দু থেকে একটা লম্ব আঁকবো এক্স ওয়াই রেখার উপর। তাহলে এই এবি এর লম্ব বিক্ষেপ হবে এ প্রাইম বি প্রাইম। তার মানে ওই রেখাটা লম্ব বিক্ষেপ যে রেখায় আমরা পেতে চাই, ওই বিন্দু থেকে ওই রেখার উপর একটা কি আঁকবো? লম্ব আঁকবো। বি বিন্দুর লম্ব বিক্ষেপ চাচ্ছ, তাহলে বি বিন্দু থেকে বি এক্স ওয়াই রেখার উপর একটা লম্ব আঁকবো। তাহলে এ বি রেখার লম্ব বিক্ষেপ কি পাবো? এ বি রেখার লম্ব বিক্ষেপ কি পাবো? এ বি রেখার লম্ব বিক্ষেপ পাবো, এ বি রেখার লম্ব বিক্ষেপ পাবো এ প্রাইম বি প্রাইম। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? তাহলে যে বিন্দু বলো রেখা বলো, যারই লম্ব বিক্ষেপ চাইবো কিনা চাইবো, যে রেখা বরাবর চাইবো, ওই রেখা বরাবর একটা কি করবো? ওই বিন্দু থেকে একটা লম্ব আঁকবো, ওই বিন্দু থেকে একটা লম্ব আঁকবো। তাহলে এ বি রেখার লম্ব বিক্ষেপ হচ্ছে এ প্রাইম বি প্রাইম। আচ্ছা, এখানে আরেকটা রেখা আঁকছি, এই যে এক্স ওয়াই রেখার উপর আমি আরেকটা রেখা এ বি রেখাংশের লম্ব বিক্ষেপ যাচ্ছে। তো এখানে এই বিন্দুটা কিন্তু অলরেডি এক্স ওয়াই রেখার উপর আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই বিন্দু থেকে আর লম্ব আঁকার প্রয়োজন নাই। তাহলে আমি এখন কি থেকে লম্ব আঁকবো? বি বিন্দু থেকে ওই রেখার উপর কি আঁকবো? লম্ব আঁকবো বি প্রাইম। তাহলে দেখো, তখন আমার এই বি রেখার লম্ব বিক্ষেপ, এই বি রেখার লম্ব বিক্ষেপ হবে এ বি প্রাইম। এই বি রেখার লম্ব বিক্ষেপ কি হবে? এ বি প্রাইম।
তোমরা কি জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে এই রেখার এই বিন্দু যেহেতু ওই রেখার উপরেই অবস্থান করছে, তাহলে ওখান থেকে লম্ব আঁকার কোনো প্রয়োজন নাই। আমি শুধুমাত্র বি বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব আঁকবো। তাহলে ওই রেখার উপর লম্ব বি বিন্দু থেকে আঁকছি হচ্ছে বি বি প্রাইম। সুতরাং এই বি রেখার লম্ব বিক্ষেপ হচ্ছে এ বি প্রাইম। এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা জ্যামিতিতে বেশি আলোচনা করব, যে তখন কিন্তু আমি রেখাটা ম্যাক্সিমাম এভাবেই পাবো, যে যে রেখাটা নিব সেটা অলরেডি যে রেখার উপর লম্ব বিক্ষেপ যাচ্ছে তার সাথে অলরেডি একটা সংযোগ থাকবে, শুধু একটা লম্ব আঁকলে আমার এখানে হয়ে যাবে। এই বিষয়ে আরেকটু আলোচনা আছে, সেই আলোচনাটা আমাদের কোথায় দেওয়া আছে? সেই আলোচনাটা দেওয়া আছে আমাদের পাঠ্য বইয়ের 65 পৃষ্ঠায়। সেখানে একই চিত্রের মধ্যে 3 ধরনের অভিক্ষেপ দেখানো হয়েছে। বিন্দুর অভিক্ষেপ দেখানো হয়েছে, রেখার অভিক্ষেপ দেখানো হয়েছে, এবং আরেকটা জিনিস দেখানো হয়েছে, সেটা হচ্ছে সমান্তরাল রেখারও অভিক্ষেপ দেখানো হয়েছে। আচ্ছা, সমান্তরাল রেখার অভিক্ষেপটা কিরকম ভাবে একটু দেখাই। আচ্ছা, এখানেই দেখো, ধরো এই যে এই একটা রেখা নিলাম এ বি, এই রেখাটা এক্স ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এই বিন্দু থেকে এ প্রাইমের উপর একটা লম্ব আঁকবো, বি বিন্দু থেকে এক্স ওয়াই এর উপর পি বি প্রাইম একটা লম্ব আঁকবো। তখন আমার এই যে এ পি, এই এ পি রেখার লম্ব বিক্ষেপ কিন্তু এ প্রাইম বি প্রাইম, এবং তাদের দৈর্ঘ্য কিন্তু সমানই হবে। তাহলে সমান্তরাল মানে এই রেখার সমান্তরাল যে কোনো রেখার যদি আমি লম্ব বিক্ষেপ চাই, তাহলে ওই রেখার দৈর্ঘ্য আর তার লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য বা তার ছায়ার দৈর্ঘ্য কি আসবে? একই আসবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে লম্ব বিক্ষেপ কিন্তু খুব সহজ জিনিস। এক কথা হচ্ছে ছায়া যেখানে পড়ে, আর সেটাকে আমরা বোঝার জন্য ওই বিন্দু থেকে আমরা কি আঁকবো? একটা লম্ব আঁকবো। তো এখন আসলে আমরা আজকে যে আমাদের আলোচনার বিষয় উপপাদ্যটি, সেটা আমরা এখন একটু আলোচনা করব। আমি একটু সাধারণ নির্বাচনটা লিখছি। স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের বিপরীত স্থূলকোণের বিপরীত বাহুর উপর বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল ওই দুই বাহুর অপর বাহুর লম্ব অভিক্ষেপের
বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের এত ছোট ছোট করে জিনিসগুলো লেখার কারণ হচ্ছে এখানে দেখো এই সাধারণ নির্বাচনটা আমি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো সে কারণে এভাবে লেখা। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর স্থূলকোণী ত্রিভুজ, তাহলে এ বি সি একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে বেশি সেটাকে আমরা কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ বলবো। তাহলে এই স্থূলকোণী ত্রিভুজ যে এসি বিকোণ হচ্ছে কি একটা স্থূলকোণ, এই স্থূলকোণের বিপরীত বাহু, তাহলে এই কোণটার বিপরীত বাহু কে? এবি। এটা লেখা হয়েছে যে এবি এই স্থূলকোণের বিপরীত বাহু। এই এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এবি বাহুর উপর একটা কি আঁকবো? একটা বর্গক্ষেত্র আঁকবো। এবি বাহুর উপর একটা অঙ্কিত বর্গক্ষেত্র আঁকবো এবং সন্নিহিত অপর দুই বাহু সি কোণের সন্নিহিত বাহু যারা যারা সি কোণের সাথে সংশ্লিষ্ট আছে সেটা হচ্ছে এসি আর সেটা হচ্ছে কি? বিসি। সি কোণের সাথে সংশ্লিষ্ট বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই বাহুটার উপরও কি অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুই বাহু, কোন দুই বাহু? এসি এবং বিসি, এই দুই বাহুর যে কোনো একটি ধরলাম, যে কোনো একটি বিসি বাহু ধরলাম, যে কোনো একটি বাহু বিসি বাহু ধরলাম এবং অপর বাহু হচ্ছে কি? এসি। অপর বাহু এসি এর লম্ব বিক্ষেপ কি? অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান হবে। তাহলে দেখো দ্বিগুণের সমষ্টির সমান হবে এসি বাহুর লম্ব বিক্ষেপ কি? সিডি। তাহলে বিসি ইনটু কি? সিডি। বিসি ইনটু সিডি দ্বিগুণের সমষ্টি লম্ব বিক্ষেপ। ওই দুই বাহুর যে কোনো একটি বাহু হচ্ছে আমার কি বাহু? বিসি বাহু এবং আরেকটা বাহু কি? আরেকটা বাহু হচ্ছে অপর বাহুর লম্ব বিক্ষেপ। অপর বাহুর লম্ব বিক্ষেপ কোন অপর বাহু? এসি বাহুর। এসি বাহুর লম্ব বিক্ষেপ কত? সিডি। এই দুইটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে এটা হচ্ছে সেই দ্বিগুণের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে জিনিসটা এখন কিভাবে দাঁড়াবো? জিনিসটা এখন কি দাঁড়াবে সেটা হচ্ছে দেখো
AB স্কয়ার সমান সমান হচ্ছে AC স্কয়ার যোগ BC স্কয়ার যোগ 2BC ইনটু CD। দেখো AB স্কয়ার দ্যাট মিন্স হচ্ছে ওই স্থূলকোণের বিপরীত বাহু, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সন্নিহিত অপর দুই বাহুর ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা AC স্কয়ার যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে, বর্গের ক্ষেত্রফল বলেছে সেই জন্য এখানে AC স্কয়ার নিয়েছি, ওই দুইটা বাহুর AC স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস 2 ইনটু BC ইনটু CD, যে কোনো একটা বাহু নিয়েছি এবং অপর বাহুর কি লম্ব বিক্ষেপ নিয়েছি। আশা করি তোমরা সাধারণ নির্বাচনটা বুঝতে পেরেছো। স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে AB, AB বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে সেজন্য AB স্কয়ার। ওই AB স্কয়ারটা কার কার সমান হবে? সন্নিহিত অন্য দুই বাহুর মধ্যে হচ্ছে একটা হচ্ছে BC, BC এর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেজন্য BC স্কয়ার, AC এর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেজন্য হচ্ছে কি AC স্কয়ার প্লাস কার দ্বিগুণ হবে প্লাস একটা বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। তাহলে এই জিনিসটা পুরো জিনিসটা AB স্কয়ারে কি হবে সমান হবে। এখন এই জিনিসটি আমাদেরকে কি করতে হবে প্রমাণ করতে হবে। তাহলে আসো এই জিনিসটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। আমি এখানে চিত্র আঁকছি। AC বাহুর লম্ব বিক্ষেপ কি হবে দেখো, একটু আগে দেখিয়েছিলাম AC বাহুর লম্ব বিক্ষেপ। তুমি BC রেখাটাকে তাহলে কি করব বর্ধিত করার পরে যেহেতু AC রেখার লম্ব বিক্ষেপ চাচ্ছি তাহলে C বিন্দু অলরেডি কিন্তু ওই রেখার উপর আছে, তাহলে এই বিন্দুর লম্ব বিক্ষেপ পাওয়ার জন্য এই বিন্দু থেকে ওই রেখার উপর কি আঁকবো একটা লম্ব আঁকবো, সেটাকে আমি নাম দিলাম কি D। তাহলে AC রেখার লম্ব বিক্ষেপ কি হবে CD। AC রেখার লম্ব বিক্ষেপ হচ্ছে হলো CD। আচ্ছা এখন আমরা একটু বইয়ের ভাষায় আলোচনা করি। আমি জানি না তোমরা পুরোটা জিনিসটা বুঝতে পেরেছো কিনা, ক্লাসে হলে বুঝতে পারতাম। আচ্ছা দেখো বিশেষ নির্বাচনটা আমি এবার একটু বলি। মনে করি ABC ত্রিভুজের BC কোণ একটা স্থূলকোণ, AB স্থূলকোণের বিপরীত বাহু এবং স্থূলকোণের সন্নিহিত দুটো বাহু হচ্ছে BC আর কি AC। BC বাহুকে বর্ধিত করেছি দেখালাম, BC বাহুকে D পর্যন্ত তো বর্ধিত করলাম এবং BC বাহুর বর্ধিত অংশের উপর AC বাহুর লম্ব বিক্ষেপ CD। AC বাহুর লম্ব বিক্ষেপ CD কিভাবে পেয়েছো সেটাও তোমরা এখন জানো। তাহলে প্রমাণ করতে হবে যে AB স্কয়ার সমান সমান কি AC স্কয়ার যোগ AB স্কয়ারটা কার সমান হবে AC স্কয়ার যোগ BC স্কয়ার যোগ 2 ইনটু BC ইনটু কি CD, এই পুরাটার সমষ্টির সমান হবে। তাহলে এবার আমরা প্রমাণটা কিভাবে করব দেখো, যখন আমি লম্ব বিক্ষেপ এঁকেছি, লম্ব বিক্ষেপ আঁকা মানে ওখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়া, তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলে আমি AC D ত্রিভুজ নিয়ে কাজ করব সেটা একটা সমকোণী ত্রিভুজ হবে, আমি AB D ত্রিভুজ নিয়ে কাজ করব সেটা কি হবে সমকোণী হবে। আচ্ছা যেহেতু আমাদেরকে AB স্কয়ার সমান সমান এটা দেখাতে বলেছে, তাহলে প্রথমে আমরা AB D ত্রিভুজ নিয়ে কাজ করি। প্রথমে যদি আমরা AB D ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে কেন কাজ করতে পারবো, যেহেতু লম্ব বিক্ষেপ তার মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে কি এক সমকোণ। তাহলে এই ত্রিভুজের একটা কোণ ABD ত্রিভুজের দ্বিকোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ABD অবশ্যই সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজ হওয়া মানে সেখানে আমি কোন উপপাদ্যটা ব্যবহার করতে পারবো পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করতে পারবো। তাহলে আমার এখানে কি দাঁড়াবে ABD ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে AB স্কয়ার সমান সমান কি আসবে BD স্কয়ার যোগ AB স্কয়ার, এবং BD স্কয়ারকে আমি আবার দুটো ভাগে ভাগ করতে পারবো। BD তে কিন্তু দুইটা C বিন্দুতে দুই ভাগে
ভাগ হয়ে গেছে, তাহলে বিডির ওখানে কি লিখতে পারবো, বিসি যোগ সিডি হোল স্কয়ার প্লাস কি হবে এবি স্কয়ার। তাহলে আমি এখানে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখতে পারবো না, বাট bc স্কয়ার যোগ 2bc ইনটু cd প্লাস কি cd স্কয়ার প্লাস কি ab স্কয়ার। দেখো তো আমাদের কি প্রমাণ করতে বলেছে, আমাদের প্রমাণ করতে বলেছে ab স্কয়ার সমান সমান ac স্কয়ার যোগ bc স্কয়ার প্লাস 2bc ইনটু cd। তাহলে দেখো আমরা দুটো টার্ম পেয়ে গেছি, bc স্কয়ার প্লাস 2bc ইনটু cd পাইছি, শুধুমাত্র আমাদের ac স্কয়ার লাগবে, কিন্তু ac স্কয়ার পরিবর্তে আমাদের এখানে কি কি আছে, cd স্কয়ার আছে প্লাস কি আছে ab স্কয়ার আছে। তাহলে আমি এই জিনিসটা কিভাবে পেতে পারি, এখন দেখো আমাদের এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, আমরা আরেকটা ত্রিভুজ পাচ্ছি, সেটা হচ্ছে কি acd ত্রিভুজ, যেহেতু d কোণ সমকোণ, তাহলে acd ত্রিভুজটা কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমি যদি acd ত্রিভুজ নিয়ে কাজ করি, acd ত্রিভুজে ac স্কয়ার সমান সমান কি দাঁড়াবে, ad স্কয়ার যোগ কি cd স্কয়ার। তাহলে দেখো ac স্কয়ারের মান পেয়ে যাচ্ছে ad স্কয়ার যোগ কি cd স্কয়ার। এখন এই ad স্কয়ার যোগ cd স্কয়ারের এখানে যদি আমি ac স্কয়ারের মানটা বসিয়ে দিই প্লাস কি ac স্কয়ার, তাহলে কি আমার হয়ে গেছে না প্রমাণটা, সিম্পল না, একদম খুব সহজ জিনিস। যদি আমরা লম্ব বিক্ষেপটা বুঝে যাই এবং সাধারণ নির্বাচনটা যদি বুঝে যাই, তাহলে খুব সহজেই কিন্তু আমরা কাজটা করে ফেলতে পারছি। দুটো ত্রিভুজ নিয়ে কাজ করেছি, দুটোই সমকোণী ত্রিভুজ। প্রথমে এবি দিয়ে কাজ করলাম, দেখা যাচ্ছে যে এখানে আমাদের একটু শর্টেজ আছে, সেই কারণে আমরা কি করলাম, পরবর্তী আরেকটা ত্রিভুজ নিলাম acd ত্রিভুজ, সেখানে ac স্কয়ার সমান সমান ab স্কয়ার প্লাস cd স্কয়ার। তাও এটার পরিবর্তে আমি কি লিখে দিতে পারবো, এটার পরিবর্তে আমি ac স্কয়ার লিখে দিতে পারবো। তাহলে আশা করি তোমরা জিওমেট্রিটা বুঝতে পেরেছো। একইভাবে আমরা উপপাদ্য 4টাকেও চিন্তা করতে পারি। উপপাদ্য 4টা সেটা 3 ছিল স্থূল কোণের জন্য, আর উপপাদ্য 4টা হচ্ছে সূক্ষ্ম কোণের জন্য, এবং দ্বিগুণ পরিমাণ কম বলেছে, সেক্ষেত্রে এখানে তখন আর ওই যে এটা কি হবে না, প্লাস হবে না, সেক্ষেত্রে কি হবে, মাইনাস হবে। এবং এখানে দুটো চিত্র দেখা হয়েছে, একটা হচ্ছে বর্ধিত অংশের উপর, মানে তোমার লম্ব বিক্ষেপটা একবার ত্রিভুজের ভিতরে ছিল এবং একবার ত্রিভুজের বাহিরে ছিল, কিন্তু আমি ভিতরে রাখি বাহিরে রাখি, যেখানেই রাখি না কেন সেক্ষেত্রে আমার প্রমাণটা একই রকম আসবে। তোমরা জিনিসটা একটু করে দেখতে পারো, আশা করি আমার মনে হয় তোমরা বুঝবে। এই একবার তোমরা 3 আর ওটা পড়ে দেখবে, 4 নাম্বারটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্র্যাকটিস করবে। এই আর লম্ব বিক্ষেপের ধারণাটা যদি ভালো হয়, খুব সহজেই এই উপপাদ্যগুলো সমাধান করতে পারবে। তাহলে আজকে আমাদের পড়া এতটুকুই থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।